২০২৪ সালে ক্ষমতা দখল করার পর ঢাকার রাস্তায় কালো কাপড়ে কালেমা লেখা পতাকা ওড়ানোর সেই দৃশ্য মনে আছে আপনাদের? মনে না থাকলে মনে করার চেষ্টা করুন। এর আগে পৃথিবীর কোন দেশে এই কালো কাপড় সাদা দিয়ে কালেমা লেখা পতাকা ওড়ানো হয়েছিল? এটা কাদের সিম্বল? এমনিতেই বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের বিভিন্ন দেশের সমর্থকরা সেসব দেশের পতাকা দিয়ে বাড়ির ছাদ সহ সর্বত্র ভরে ফেলতে চায়। কেউ কেউ তো কয়েক মাইল লম্বা পতাকা বানিয়ে রেকর্ড সৃষ্টি করে ফেলেন। কিন্তু এবার কেন বিশ্বকাপ চলাকালে দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা নিয়ে মিছিল করার হিড়িক পড়ে গেল বলেন তো? কেনই বা এই কালেমা লেখা পতাকা নিয়ে বাংলাদেশের দিকে আঙুল তোলার সুযোগ পেল জঙ্গিবাদের উত্থান নিয়ে যারা কথা বলেন তারা? কোনো কিছুই তো এমনি এমনি হয় না। প্রতিটি ঘটনার পেছনেই ঘটনা থাকে, কার্যকারণও থাকে। এই কালেমা লেখা পতাকা নিয়ে তাই বহু পক্ষ বহু কিছু বলছেন। চলুন বিষয়টি ঘেঁটে দেখা যাক একটু। ঘটনার সূত্রপাত একজন মানুষকে দিয়ে, মুফতি হারুন ইজাহার। তিনি ভিডিও বার্তায় ঘোষণা দিলেন, আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগিয়ে দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সব পতাকা নামাতে হবে। এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। গত ১৩ই জুন ফেসবুকে এই ভিডিও পোস্ট হওয়ার পর সারা দেশে শুরু হলো এক অভূতপূর্ব পতাকা অভিযান। ১৭ই জুন হিজরি নববর্ষের দিন রাতে রাজধানীর শনির আখড়া থেকে শুরু হলো শোডাউন। যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারের লোহার রেলিংয়ে সারিবদ্ধভাবে পতাকা টাঙানো হলো। এরপর পর্যায়ক্রমে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, গাবতলী, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, দিনাজপুর, বগুড়া, নেত্রকোনা, যশোর, ফরিদপুর, পাবনা, সারা দেশে ছড়িয়ে পড়ল এই বিশেষ ডিজাইনের পতাকা। পুলিশ কোথাও নামাচ্ছে, কিছু সময় পর আবার সেগুলো ওঠানো হচ্ছে। মোটর সাইকেল শোভাযাত্রা হচ্ছে, সব কিছুই হচ্ছে অত্যন্ত সংগঠিতভাবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে। প্রশ্ন হলো, এই পতাকা কি নিছকই ধর্মীয় আবেগের প্রকাশ? পতাকা টাঙানোয় সংশ্লিষ্টরা বলছেন এগুলো কোনো রাজনৈতিক সংগঠনের পতাকা নয়, বরং ইসলামের কালিমার সম্বলিত একটি নিশান মাত্র। হেফাজতে ইসলামের নেতা মাওলানা মীর ইদ্রিসও বললেন, কালিমা লেখা পতাকা নামাতে বলা ইসলাম সম্মত নয়। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা এই যুক্তির ফাঁদটি ধরে ফেলেছেন বা ধরতে পেরেছেন। এই যুক্তির ফাঁদটি ধরতে পেরেছেন বলেই ঘটনাটি অন্যরকম। একটি জঙ্গি সংগঠনের পতাকার ডিজাইন ব্যবহার করে সেটাকে ধর্মের আবরণ দিয়ে সমালোচনার অযোগ্য করে তোলা হচ্ছে। যে সরাবে সে ইসলাম বিরোধী। এই ফাঁদে ফেলে রাষ্ট্রকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুদ্দিন সরাসরি বললেন, চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই পতাকার মাধ্যমে নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না। বিষয়টি শক্তভাবে না দেখলে দেশের সর্বনাশ হবে। নিরাপত্তা বিশ্লেষক সুমন সুবহান বলেছেন, পতাকা ওড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংগঠিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকার সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বীকার করলেন বিষয়টি বিব্রতকর এবং বিদেশি কূটনীতিকদের কাছে খারাপ বার্তা যাচ্ছে। এগুলো পত্রিকার থেকে আমি কোট করছি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসুন, এই পতাকার বৈশ্বিক প্রভাবটা আসলে কি? দৈনিক বণিক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সরাসরি বললেন, এ ধরনের কর্মকাণ্ড বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপর প্রভাব ফেলবে। এই ফজলে আকবর কিন্তু বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তারেক রহমানের উপদেষ্টা তিনি বললেন, যারা এই কাজগুলো করছেন তারা না বুঝেই দেশের ক্ষতি করছেন। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বললেন, পশ্চিমা বিশ্বে এটি জঙ্গি ধারণার সাথে মিলিয়ে ফেলার ঝুঁকি আছে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সরাসরি সতর্ক করলেন, অনেকে মনে করতে পারেন বাংলাদেশ ফান্ডামেন্টালিজমের দিকে এগোচ্ছে। আমাদের ব্যবসার বড় অংশ পশ্চিমা বিশ্বের সাথে, তাই এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই উদ্বেগ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশে রেমিটেন্সের কথা ভাবুন। গত অর্থ বছরে 30.33 বিলিয়ন ডলার এসেছিল রেমিটেন্স। চলতি অর্থ বছর শেষ হওয়ার মাত্র 6 দিন আগেই 24শে জুন পর্যন্ত এসেছে 35.07 বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স, প্রায় 18% প্রবৃদ্ধি। 150টিরও বেশি দেশে
1,30,00,000-এরও বেশি বাংলাদেশি কর্মরত। এই কর্মীদের গন্তব্য মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া সবই উগ্রবাদ বিরোধী নীতিতে কঠোর দেশ। এই বিশাল জনগোষ্ঠীর জীবিকা যদি কালেমা পতাকার ভুল বার্তার কারণে হুমকিতে পড়ে, তাহলে দায়টা কার? এই দায় সেই গোষ্ঠীর যারা ধর্মের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে দেশের অর্থনীতির ভিত্তিকে আঘাত করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম বললেন, বিষয়টি আর বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সমাজে বিদ্যমান বিভাজনকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যদি অসহিষ্ণুতা বা উগ্রতার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাহলে তা দীর্ঘমেয়াদে রাষ্ট্র এবং সমাজের জন্য উদ্বেগের কারণ। অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বললেন, কোনো গোষ্ঠী নিজেদের অবস্থান পোক্ত করার জানান দিচ্ছে এবং প্রতিক্রিয়া মেপে দেখছে। এখন এই হারুন ইজাহার কে সেটা জানা দরকার, কারণ এই পতাকা অভিযানের তিনি মূল পরিচালক। 2013 সালের 7ই অক্টোবর তার মালিকানাধীন চট্টগ্রামের লালখান বাজারে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। শুরুতে কম্পিউটারের ইউপিএস বিস্ফোরণের হাস্যকর দাবি করা হলেও বিশেষজ্ঞরা সেখানে পেলেন আইইডি তৈরির কারখানা। উদ্ধার হলো পাইপ বোমা, বোমা তৈরির যন্ত্রাংশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ব্যবহৃত প্রযুক্তিতে তৈরি এমন বোমা যা বিমানবন্দরের স্ক্যানারও ধরতে পারে না। 2011 সালে গ্রেপ্তারের পর গোয়েন্দাদের কাছে হারুন ইজাহার নিজেই স্বীকার করলেন যে লস্করে তাইয়্যিবার সাথে তার প্রত্যক্ষ যোগাযোগের কথা। 2009 সালে ঢাকার মার্কিন দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনে হামলার ছক তৈরি হয়েছিল এই মাদ্রাসায় বসেই। সেই পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন হারুন ইজাহার। তার বাবা মুফতি ইজাহারুল ইসলাম হেফাজতে ইসলামের নায়েবে আমির, উপমহাদেশের একজন কুখ্যাত শীর্ষ জঙ্গি নেতা হিসাবে পরিচিত। 2010 সালে হারকাতুল জিহাদ আল ইসলামীর সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এই মানুষগুলো আজ মুক্ত। এই মানুষটি আজ ভিডিও বার্তায় সারা দেশে পতাকা ওড়ানোর নির্দেশ দিচ্ছেন। নারায়ণগঞ্জের এক দোকানদার জানিয়েছেন, পতাকা অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নাজিমউদ্দিন রোডের শরিয়া গ্রাজুয়েশন ইনস্টিটিউটের এক শিক্ষক, যে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা স্বয়ং মুফতি হারুন ইজাহার। সুতরাং যোগসূত্রটি আর অস্পষ্ট নয়। তারপরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুপ। একাধিকবার যোগাযোগ করেও পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি পত্রপত্রিকাগুলোর। পুলিশের এআইজি বললেন, তদন্ত চলছে। সিসিটিভি প্রধান চীন সফরে। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে বিষয়টি বিব্রতকর, কিন্তু কার্যত কেউ কিছু করছে না। ওদিকে সরকারের আজ্ঞাবহ সাংবাদিক বিশ্লেষকরা বলছেন, এটা নাকি ভারত করিয়েছে এই পতাকা অভিযান বা পতাকা লাগানো সারা বাংলাদেশে। বাংলাদেশের জঙ্গিদেরকে ভারত নিয়ন্ত্রণ করছে, এটা ভাবতে আপনার হয়তো ভালো লাগতে পারে, কিন্তু এটা সত্য নাও হতে পারে। এটা ভেবে আনন্দ করার কিছু নেই। এই গোয়েন্দা ব্যর্থতা এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা কি কাকতালীয়? মনে করে দেখুন, 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত সরকারের আমলে ঠিক এভাবেই বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমানের জঙ্গি বাহিনীকে বেড়ে উঠতে দেওয়া হয়েছিল। সেনা গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ এবং পরোক্ষ পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের শেকড় ছড়িয়ে পড়ছিল সারা দেশে। 64 জেলায় একসাথে বোমা ফাটিয়েছিল সেই জঙ্গিরা। আজ আবার সেই একই পরিবেশ তৈরি হচ্ছে। যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুনরুজ্জীবিত, ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে সক্রিয়, এনসিপির মতো জঙ্গিরা রাষ্ট্র ক্ষমতার হিস্সাদার, এবং তাদের আদর্শিক সহযাত্রী যারা আছে তারা সকলে মাঠে নেমে পতাকা টাঙাচ্ছেন। বিশ্ব গণমাধ্যম ইতিমধ্যে বলছে, 5ই আগস্টের পর বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গিবাদের হাব হয়ে উঠেছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে বসে বাংলাদেশে হামাসের উত্থানের কথা বলছেন। মেজর জেনারেল ফজলে এলাহি বললেন, এটা ভুল স্টেটমেন্ট। কিন্তু এই ভুল স্টেটমেন্টের সুযোগ তৈরি করে দিচ্ছে কারা? দিচ্ছে তো এই পতাকা অভিযানই, তাই না? সুনামগঞ্জের আব্দুল জহুর সেতুতে পতাকা লাগানো বহিরাগতদের পোশাক ছিল আইএস এর অনুকরণে, আচরণ ছিল আগ্রাসী। আইএস কারা জানেন তো? সিরিয়ার সেই ভয়ঙ্কর ইসলামিক স্টেট। হাটহাজারীতে পতাকা সরানোর প্রতিবাদে জুম্মার নামাজের পর বিক্ষোভ হলো। পাবনা, যশোরে প্রতিবাদ মিছিল হলো। এই প্রতিরোধ নেটওয়ার্কটিও পূর্ব পরিকল্পিত। এটি শুধু পতাকা টাঙানো নয়, এটা একটা টোকা দিয়ে দেখা কতটা গভীর পর্যন্ত জল আছে। এটা জনসমর্থন মেপে নেওয়ার কৌশলগত পরীক্ষা। আর তারেক রহমানের এই বর্ধিত সরকার দেখেও না দেখার ভান করছে।
বাংলাদেশের অর্থনীতি, প্রবাসীদের ঘাম রক্তের রেমিটেন্স, গার্মেন্টস শিল্পের বৈদেশিক বাজার, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা সবকিছুই আজ এই পতাকার আড়ালে লুকিয়ে থাকা রাজনৈতিক এজেন্ডার শিকার হওয়ার ঝুঁকিতে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক থেকে শুরু করে ব্যবসায়ী নেতা সবাই সতর্ক করছেন, কিন্তু যে সরকারের উচিত ছিল সবার আগে সতর্ক হওয়া, সেই সরকারের মন্ত্রীরা ফোন ধরছেন না। বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি ছিল না, বাংলা ভাই ছিল একটি বাস্তবতা। আজ আবার এই কালেমা লেখা পতাকা সারা বাংলাদেশে ওড়ানো, এটাও একটি বাস্তবতা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ভালো থাকবেন সবাই।